ইমেজ কি? এবার একটা লোক ধান্দাবাজ, সে কদিন আগে ছিল বিজেপি তৃণমূলে, সে এসে বললো বিজেপি করুন, বিজেপি ক্ষমতা আসার পর 2000 টাকাটা 5000 টাকা করে দেবো। বিশ্বাস করবো কেন? সেই লোকটার কী লাইবিলিটি আছে, সেই লোকটার অ্যাকসেপ্টেন্স কী আছে, বুঝুন ব্যাপারটা। সেই লোকটা যে তৃণমূলে বিজেপিতে থাকবে কদিন পর, তার কী গ্যারান্টি আছে? তার কথা লোক বিশ্বাস করবে? দিল্লি বিজেপির লোকদের সেই অ্যাকসেপ্টেন্স ছিল, যারা কথা বলেছে ঠান্ডা মাথায়। এইটা ভালো করে বুঝুন, তাদের কথা বিশ্বাস। তারা যে বলে না আমরা 2000 দিয়েছে, ওরা ভাবে এরা তো মিথ্যে কথা বলে, উঠতে বসতে নিজেরা পার্টির ওই ভোটের টাকা চুরি করে নেয়, এরা নাকি আমাদেরকে টাকা দেবে। ভালো করে শুনুন, এটা দিল্লিতে যে নির্বাচন হয়েছে তাতে একেবারে জয় জয়কার বিজেপির, কিন্তু এ বাংলায় ছকে বিজেপি কিভাবে এ বাংলায় সম্ভব? বাঙালি ভোট সম্পৃক্ত হয়েছে ওই 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 দিল্লিতে। এখানের বাঙালিরা, হিন্দু বাঙালিরা কি ভাবছে? শুভেন্দু অধিকারী বলছে 1000টা 3000 হবে ভাতা, এবং আরও প্রকল্পগুলো আসবে। এভাবেই কি দান খয়রাতিতেই চলবে, নাকি বাংলা আর নতুন কোনোভাবে বিজেপিকে নিয়ে আসবে? মানে কোন অঙ্কে বিজেপি বাংলায় আসতে পারে? দেখুন, প্রপোজ করলেই প্রেম হয় না। অনেকেই প্রপোজ করে প্রেমের, আই লাভ ইউ বলে, ভ্যালেন্টাইন ডেতে প্রপোজ করে, সবটা কি গ্র্যান্ড হয়? কিছু কিছু ক্ষেত্রে গ্র্যান্ড হয়। কীভাবে বলছে, কতটা আন্তরিকতার সাথে, এবং যে বলছে সে কতটা বিশ্বস্ত, এইটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। দিল্লিতে এই কথাই বলেছে যে অরবিন্দ কেজরিওয়াল যতগুলো ফ্রি করে দিয়েছে, ভালো কাজ করেছে। ভান্ডার ফ্রি করেছে, ভালো কাজ করেছে। ক্যাশ টাকা তুলে দিয়েছে, খুব ভালো কাজ। জল ফ্রি, বিদ্যুৎ ফ্রি, শিক্ষা ফ্রি, সব ফ্রি, ভালো কাজ। খারাপ না, খারাপ না। কেন, ও তো নরম হিন্দুত্ববাদী, আমারই লোক। আমরা হিন্দু হিন্দু করি, কিন্তু আমাদেরকে আবার ড্যামি, ওরা নকল নরম হিন্দুত্ববাদী, আমাদেরই লোক আর কি, ঠিকই করেছে। কিন্তু না, ও যা করেছে আর একটু বেশি করে দেবো, আর একটু ফ্রি করে দেবো, আরও একটু পয়সা করে বেশি করে তুলে দেবো, ওই 2 লাখের জায়গায় 2000 জায়গায় 5000 দিয়ে দেবো। এটা বিজেপি বলেছে। বিজেপির লোকেরা এমনভাবে বলেছে, লোক বিশ্বাস করেছে। ওই যে প্রেম করেছে, ভ্যালেন্টাইন ডে প্রপোজ, বিশ্বাস করতে হবে আর কি, যে এই লোকটি ঠিক ভালো স্বামী হবে বা ভালো বন্ধু হবে, কিছু হবে। তো প্রপোজ করছে কে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলায় কিন্তু বিজেপি সেই প্রপোজালটা ঠিক দিতে পারেনি, প্রপোজটা করতে পারে, লোক বিশ্বাস করছে না যে দলে থাকবে। তো মানে যে বলছে সে বিজেপি দলে থাকবে তো কদিন পরে। ঠিক একই রকম প্রপোজাল দিয়েছিল মুকুল্লায়, সব্যসাচী দিয়েছিল, রাজীব বন্দ্যোপাধ্যায় দিয়েছিল, এই প্রপোজাল দিয়েছিল যে বিপুল করে দেবো, একদম রাষ্ট্রবাহীতে ভরিয়ে দেবো, ঘরে ঘরে রাষ্ট্রবাহী ঢুকে যাবে, ঘরের মধ্যে রাষ্ট্রবাহী ঢুকিয়ে দেবো, একদম জল কল না, রাষ্ট্রবাদী ঢুকিয়ে দেবো ঘরে, বলেছিল। তো সে পালিয়েছে। অর্জুন সিংও কম যায়নি। বিশ্বাস করে না মানুষ, দিল্লিতে বিশ্বাসটা অর্জন করতে পেরেছিল। খুব ঠান্ডা মাথায় এটা বুঝতে হবে কিন্তু আগে। অর্থাৎ যে কথাটা বলছে 2000 দিয়েছে 5000 দেবো, এ কথাটা দিল্লিতে বলেছে, কিন্তু কখনো বলেনি মমতা ব্যানার্জি এটা ভিক্ষা দিচ্ছে না, বলেনি। কিন্তু বিজেপি এক জায়গায় বলছে যে ভিক্ষা দিচ্ছে, ভিক্ষাশ্রয়ী, ভিক্ষা, বাংলার লোক ভিক্ষার উপর নির্ভরশীল আছে, বাস্তবে ভিক্ষা এটা। কিন্তু ভোটের রাজনীতি করার লোকরা বলে তো শুনবে না লোকে, না আমরা বলো ভিক্ষা। তুমি বলছো ভিক্ষা, আবার তুমি ভিক্ষা থেকে নিচ্ছ দীক্ষা। দিল্লি বিজেপি ভিক্ষা বলেনি, ওয়েলকাম করেছে অরবিন্দ কেজরিওয়ালের আচরণটাকে। খুব ঠান্ডা মাথায় এটা বুঝতে হবে, একেবারে সেন্সিটিভ বুঝতে হবে। আর দিল্লিতে এবার যে নির্বাচনটা হয়েছে না, তাতে যে সকল নেতারা প্রচার করেছিল, তারা মেরে দেবো, কেটে দেবো, একদম বিরাট ডায়লগ, হিন্দু করে দেবো, একদম এমন বলেনি। হিন্দু তুমি এক হও, দিল্লি থেকে স্লোগান ছিল না, ছিল তোমরা ভালো নেই গো দিল্লিবাসী। ব্যাপক দূষণ হয়েছে, দূষণ ছিল, আগেও ছিল, শিলা দীক্ষিতের সময় ছিল। তো শিলা দীক্ষিত অনেকটা চেষ্টা করেছিল, এই কেজরিওয়াল শুধু মুখে ভাষণ দিয়েছে, চেষ্টা করেনি। গোটা দিল্লি রাস্তাঘাট ভেঙে গর্ত করে তছনছ করে দিয়েছে, মানুষ চলাফেরা করতে পারছে না। বস্তিবাসীদেরকে দানের খোরাক করে রেখেছে, শুধু দান না কটা, আর কিছু তোমাদের জীবনযাপন মানের উন্নতি দরকার, শুধু দান না, মান নয়। আর এই আম আদমি পার্টি ঝাড়ু প্রতীক নয়, ঝাঁটা প্রতীক নয়, প্রতীক হচ্ছে সততার প্রতীক, যে সৎ।
আন্না হাজারে শিষ্য সততাকে লাগু করবে। এটা ছিল অরবিন্দ কেজরিওয়ালের প্রধান এবং মুখ্য কথা, সততাকে লাগু করবে না। আন্না হাজারের সময় যখন প্রথম এই আপ তৈরি হলো, নির্ভয়া কাণ্ডের পরিপ্রেক্ষিতে যখন দিল্লিকে তুত্তাল করলো আপের লোকেরা, তখন তার পরবর্তীকালে যখন অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা এলো, পলিটিক্স করলো, আন্না হাজার বারণ করেছিল, তারপর পলিটিক্সে গেল। প্রথম দিকে দেখবেন প্রচুর গুণী জ্ঞানী ব্যক্তি আপে যুক্ত হয়েছিল। আপ ছিল একটা শিক্ষিত, সুস্থ, উচ্চ মার্গতার একটা রাজনৈতিক দল। তিলে তিলে অরবিন্দ কেজরিওয়ালের সেই আপ থেকে লোক বেরিয়ে গেল, অনেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এই অরবিন্দ কেজরিওয়াল আইআইটি খড়গপুর থেকে পাস করা, আইআইটি খড়গপুর গেলে যাই না, আইআইটি পাস। অনেকে স্বচ্ছ ভাবমূর্তি ছিল, তার মাফলারের মধ্যে লোক সততা খুঁজে পেয়েছিল। পরবর্তীকালে মদের লাইসেন্সের বাড়বাড়ন্ত হলো, আবগারির যে বিতর্ক উঠলো, তার মাফলারের মধ্যে থেকে দুর্গন্ধ বেরোলো, দুর্নীতির দুর্গন্ধ। অর্থাৎ সততার প্রতীক এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। স্বচ্ছ ভাবমূর্তি লোকেরা তার কাছে সরে গেল, তিনি চোর প্রতিপন্ন হলেন। নরেন্দ্র মোদীর সরকার ওকে গ্রেপ্তার যে করেছে, সরকার বলতে সিবিআই ইত্যাদি, কিছু তথ্য তো ছিল। তারপরে ওই শীষ মহল 52 কোটি, কি ডাঠি, পূর্ব মামলার থাকবো 52 কোটিতে, চালাকি মানুষ কি বোঝে না? দিল্লির মধ্যবিত্ত শিক্ষিত চাকরিজীবী মানুষ বিপুল আছে, তারা বুঝেছিল এই করে কিছু হবে না। রিসেন্ট বাজেট বেরোলো, বাজেট 12 লক্ষ পর্যন্ত ছাড়। আপনি ভাবছেন জনগণ নেয়নি? নিয়েছে, কেন নেবে না? নিয়েছে, যে সত্যি লাভ হচ্ছে। আর মুসলমানদের কাছে ছিল, যাদের ভোটটা নিয়েছিল আপ মুসলমানদের কাছে, তাদের কাছে বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী দল, উগ্র হিন্দুত্ববাদী, তাদের তকমা হচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি, তাই নেব না, দূরে থাকবো। কিন্তু পরবর্তীকালে একাধিক দাঙ্গা ফাঙ্গা বা অন্যান্য ঘটনা দেখা গেছে মুসলমানদের অনেক সমস্যারই সমাধান করেনি, এবং তার ভূমিকা হচ্ছে নরম হিন্দুত্ববাদী ভূমিকা। তো মুসলমানরা দেখলো, আমি নরমে যাব কেন, আমি গরমে যাব, আমি কাকে যাব কেন, আমি কোকিলে যাব, আমি আধায় যাব কেন, আমি পুরোপুরিতে যাব। বিজেপি শত্রু হলে সে দেখা যাচ্ছে, তাকে চেনা যাচ্ছে, এ তো পেছন থেকে চুরি মারছে, নরম হিন্দুত্ববাদ নেয়নি। আমি বসের কাছে যাব, চেলার কাছে যাব কেন, ব্যাপারটা এটা। হিন্দুত্ববাদে বস যদি বিজেপি হয়, তাহলে অরবিন্দ কেজরিওয়াল চেলার কাছে কেন মোল্লারা যাবে? তাই এবারে ইলেকশনে মুসলমানরা কিন্তু কংগ্রেসকে ভোট দিয়েছে অনেক ক্ষেত্রে, আর কিছুটা হলে বিজেপিকে দিয়েছে, ভেঙে গেছে মুসলমান ভোটটা। দেখতে হবে এটা, তাদের প্রকৃত কল্যাণ সাধনের চেষ্টা হয়নি, তাদের সমস্যা দূরীকরণের চেষ্টা হয়নি। তারা যেটাকে আগড়ে দিয়েছিল যে অত্যন্ত উদার, ধর্মনিরপেক্ষ, শিক্ষিত, মার্জিত আর সৎ, ভেঙে খান খান হয়ে গেছে। তার নরম হিন্দুত্ববাদ হিন্দু ভোট পাওয়ার জন্য করেছিল, হিন্দুরা তো আসেনি। হিন্দুরা কেন নরমে যাবে কেন? হিন্দুত্ববাদ যখন নেব পুরোপুরি নেব, আধা দিতে বিশ্বাস নাই, যা চাই পুরোপুরি চাই, আধা দিতে বিশ্বাস নাই। দিল্লির লোক সেটা করলো। এইটা কি বাংলায় সম্ভব? 2026 আগে দিল্লিকে শেষ করি, দিল্লিতে শেষ হোক। আর গরম গরম কথা ওটা বলেনি, যেন এতে হবে না কাজ। গরম গরম কথা বললে কিন্তু দিল্লিতে একটা ভোটও বিজেপি পেত না, বিগড়ে যেত। বিজেপির নরম নরম কথায় মুসলমানরাও আকৃষ্ট হয়েছে, তারাও কোথাও কোথাও ভোট দিয়েছে বলে খবর। এবং একটা অংশের মুসলমানদের ভোট কংগ্রেসের কাছে চলে গেছে, তাদের ভোট বৃদ্ধি পেয়েছে। আবার কংগ্রেসের সঙ্গে গেল না, আম আদমি পার্টি কংগ্রেস একসাথে করতে পারতো। আম আদমি পার্টি কংগ্রেস যদি একসাথে হতো, তাহলে কিন্তু এই দশাটা হতো না, উল্টো যেতে পারতো ঘটনা। যায়নি, কংগ্রেসকে চায় না, চাইনি, গেছে 8% না কত পার্সেন্ট ভোট, ওটা যুক্ত করে দেখুন কত হয়। আর অনেক লোক বলছে বিজেপি তো 8টা আসন পেয়েছিল গতবারে 2020-তে নাকি। না, 8টা আসন দিয়ে মূল্যায়ন করলে হবে না। 39% ভোট পেয়েছিল। 15 সালের পর থেকে বিজেপি দিল্লিতে ক্রমশ বাড়ছিল, চুপচাপ বাড়ছিল, 39%ও কম নয়। আমাদের এই ভোট গণতন্ত্রে ভোট শেয়ারিং কত, এটা মূল্যায়িত হয় না। এবারের ভোট শেয়ারিং দেখুন, যে পরিমাণ ভোটের ডিফারেন্স, 3% মতো ডিফারেন্স আম আদমি পার্টির সাথে বিজেপির ডিফারেন্স।
আর 8% বিজেপি যদি কংগ্রেস যদি যুক্ত হয়ে যেত তাহলে তো আপ বেরিয়ে যেত। পরে কংগ্রেসের থেকে দূরে চলে যাওয়া, এই যে জোট, এই জোট যে ঘোট হয়ে যাওয়া, এটাও লাট করে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। আর সততার প্রতীক দুজনেই বলতো, একদিকে হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, একটা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কিন্তু সমস্যায় পড়েছিল, চারিদিকে চোর 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 চোর, এখনও চলছে। মমতা ব্যানার্জি যে 2019 সালে খুব খারাপ অবস্থায় পড়ে গিয়েছিল, অনেকগুলো লোকসভা আসন চলে গিয়েছিল, 18টা মনে আছে। তখন কিন্তু দিদি বলেছিলেন আগে জানলে টিকিট দিতাম না। ব্র্যান্ড মমতার কিন্তু বিপুল গুরুত্ব, মানুষ কিন্তু মমতাকে এখনও অসৎ মনে করে না। তার সঙ্গী সাথীরা অসৎ হতে পারে, তার ভাইপো নিয়েও প্রশ্ন উঠতে পারে, কিন্তু মমতা নয়। ব্র্যান্ড মমতা কিন্তু সেই গুরুত্বটা রাখতে পেরেছে। তাই মমতা পরবর্তীকালে আবারও থেকে টিকিট দিয়েছে, মানুষ কিন্তু ভুলে গেছে, মানুষ বেশি মনে রাখে না। আগে জানলে টিকিট দিতাম না, তার মমতা ব্যানার্জি স্বীকার করে নিয়েছিলেন যে তাদের সঙ্গী সাথীরা চোর। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যখন জিতে গেলেন তিনি ভুলে গেলেন, মানুষও ভুলে গেল, আবার টিকিট পেল। এই ব্র্যান্ড মমতার যে সততা, তার ব্যক্তি সততা উল্লঙ্ঘন হয়নি, কিন্তু মানুষ কিন্তু সেটাকে নিয়েছে। ব্র্যান্ড অরবিন্দ কেজরিওয়ালকে নিতে পারেনি, তার মামলার ভেতরে দুর্গন্ধ খুঁজে পেয়েছে, দুর্নীতি দুর্গন্ধ। তাই তার স্বচ্ছতার মূর্তিটা মানুষের কাছে ভেঙে গেছে, প্রতীক তছ নচ হয়েছে। দুটোই ব্র্যান্ড, একটা ব্র্যান্ড কিন্তু ঠিক আছে বাংলায়, অন্য ব্র্যান্ডটা রসাতলে গেছে। আমার কথার যে পয়েন্ট, সেই পয়েন্টগুলো কি বোঝা যাচ্ছে? আমি যেটা ঠিক বোঝাবার চেষ্টা করলাম, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ইমেজ বিল্ডিং, সেই ইমেজ বিল্ডিংটা চলে গেল। যে আমাদের যে ইমেজটা ছিল, কার ইমেজ ছিল? ওই অরবিন্দ কেজরিওয়ালের। ফলস্বরূপ তার সরে যাওয়া। তিনি বলেছিলেন আমি জেলে গেছিতে কী হয়েছে, আমি মুখ্যমন্ত্রী হব না, আমি জনাদেশের ভিত্তিতে এগিয়ে যাব। জনাদেশ ক্লান্ত, ক্ষমতায় তো অনেকদিন ছিল, এতদিন ক্ষমতায় থাকার পরেও কিছু করেনি। তাই 27 বছরের পুরনো বিজেপি আবার দিল্লির তখ্তে। এবার আপনি যে প্রশ্ন করছেন কি হবে বাংলার, না, বাংলা উদাহরণ করতে যাবেন, বাংলা অন্য জিনিস। কেন না, দিল্লির সাথে বাংলার কিছু হবে না। যারা ধেই ধেই করে নাচছে, নাচতে কার না ভালো লাগে, ইস্যু পেলে নাচবে না। কবে যে একটা সেলিব্রেশন হবে, তবে খাবো দাবো নাচবো, কি মজা রে ভাই। গেরুয়া গায়ে দেবো, আবির গায়ে মাখবো, কি মজা। খাজা খা, খাজা আছে, খাজা মিষ্টির দোকানে পাওয়া যায়, খা, কিচ্ছু হবে না। কি এরা কি করছে? দিল্লিতেও বাঙালি, এখানেও বাঙালি। হ্যাঁ, স্বচ্ছতা নেই। বঙ্গ বিজেপি ভোটের আগেই শুধু নরেন্দ্র মোদীরা ভোটে খরচের জন্য টাকা দিয়েছিল, সেটাই লুটপাট। কি স্বচ্ছ রে ভাই, কি উদার রে ভাই, লোক নেবে কেন? সংগঠনটাই তো নেই। ওখানে বিজেপির সংগঠনটা করেছিল, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে বলেছিল দেখো তোমাদের এই যে ব্যবস্থা, রাস্তাঘাট, এই যে দূষণ, এই যে নোংরা আবর্জনা, কল্পনা করতে পারছি না সহ্য করতে, একবার আমাদের আনুন। তোমাদের প্রত্যেকটা প্রজেক্ট থাকবে যেগুলো রেখেছে অরবিন্দ কেজরিওয়াল, আমরা নতুন কিছু দেবো। কারণ অরবিন্দ কেজরিওয়াল এত টাকা নেই, আমরা কেন্দ্রে আছি। পয়েন্টটা বুঝুন। এখানে লোকের কাছে না এই আবাস যোজনায় চুরি করেছে, বিজেপিরা আন্দোলন করে ঘর বাড়ি ভাঙতে গেছে না, আন্দোলন করে অনশন করেছে, কিছু করেছে? চুপচাপ। আমি বাবা চুপচাপ, আমার কাজ হচ্ছে কবে অমিত শাহ আসবে তার কাছে একটু ধাক্কাধুক্কি দিয়ে চলে যাবো, ছবি তুলে সেলফি করে ফেসবুকে দিয়ে দেবো, আমি নেতা। আর বিজেপির যারা মার খায়, যারা প্রকৃত কর্মী সমর্থক, তারা মার খেয়ে একেবারে গুজে গেল মাটির মধ্যে, পাশে দাঁড়ায়নি কেউ। ভোটের সময় তারা ব্রাত্য, আর তৃণমূল থেকে টাটকা আসা লোকেরা তারা হচ্ছে বুথ সভাপতি, মাথা। পুরনো কর্মীরা সব বাদ, ডেডিকেটেড কর্মীরা কারো বাদ। কারণ 20 কোটি টাকা ধরুন বুথকে দিতে হবে, 20 লাখ টাকা, 20,000 টাকা। এবার আমি ওই তৃণমূল থেকে আসা চামচা নোংরা, তাকে 8,000 দিলাম, 10,000 দিলাম, 20,000 লিখে নিলাম, বাকি 10,000 পকেটে। আমি নেতা না, পকেটে টাকা আসবে না। কিন্তু যদি আদি লোকদের নিয়ে আসা হয়, আসল তৃণমূলের লোক, বিজেপির লোকদের, সে তো 20,000 চাইবে, সে বাইরে বলে দেবে, তার নেটওয়ার্ক আছে তো। তাদেরকে ডাকা হয়নি। বুঝে নিন, হাজার হাজার এমন অভিযোগ আছে, ডেড বডি হয়ে মরে গেছে, পাশে লয়ার দেয়নি, পাশে দাঁড়ায়নি। মমতা ব্যানার্জি না
ক্ষমতা আসার আগে সামান্য ঘটনা ঘটলে দিনরাত গেটের কাছে পড়ে থাকতে বসে। মমতা ক্ষমতা আসার আগে তার দলবল এত দুর্নীতিগ্রস্ত কেউ পারেনি। বিড়ি ভাগ করে খেত, বামাও তাই দেখেছি। অনিল বিশ্বাসরা বিড়ি ভাগ করে খেত, চা ভাগ করে খেত। হ্যাঁ, অত টাকা ছিল না, নরেন্দ্র মোদীর প্রচুর টাকা। তারপরে চুরি করতে হবে, লুটে নিতে হবে, এটা আমি বলছি না, অনেক লোক বলছে, খোঁজ দিয়ে দেখুন না। চরিত্রহীনতা ভরে গেছে পুরো। হয় ইমেজ কি? এবার একটা লোক ধান্দাবাজ, সে কদিন আগে ছিল বিজেপি তৃণমূলে, সে এসে বললো বিজেপি করুন, বিজেপি ক্ষমতা আসার পর 2000 টাকাটা 5000 করে দেবো। বিশ্বাস করবো কেন? সেই লোকটার কী লাইবিলিটি আছে, সেই লোকটার অ্যাকসেপ্টেন্স কী আছে, বুঝুন ব্যাপারটা। সেই লোকটা যে তৃণমূলে বিজেপিতে থাকবে কদিন পর, তার কী গ্যারান্টি আছে? তার কথা লোক বিশ্বাস করবে? দিল্লি বিজেপির লোকদের সেই অ্যাকসেপ্টেন্স ছিল, যারা কথা বলেছে ঠান্ডা মাথায়। এইটা ভালো করে বুঝুন। তাদের কথা বিশ্বাস, তারা যে বলে না আমরা 2000 দিয়েছে, ওরা ভাবে এরা তো মিথ্যে কথা বলে, উঠতে বসতে নিজেরা পার্টির ওই ভোটের টাকা চুরি করে নেয়, এরা নাকি আমাদেরকে টাকা দেবে। ভালো করে শুনুন এটা। তো এরা 2000 দেবে, তার 5000 দেবে, তাই এদের দেবো, দেখা যাবে যে 2000 টাকা বলছে ওটা পাবো না, বাবা মমতাই থাক। অন্তত কষ্ট সৃষ্টি করে পয়সা কড়ির অভাব বলছে, তা তো 2000 টাকা দিচ্ছে। মমতা আমার মায়ের মতো। আর মমতার ওই মনোমোহিনী আচরণ ভালো করে বুঝতে হবে। যেমন কালকে শুভেন্দু অধিকারী বলছে, রে কিরে যাবি নাকি, কিরকম বলছেন না কি, এটা রাজ্যপালকে রিসিভ করে যাবি নাকি, মানে কত দিনকার মা দিদি, বলে না না এটা প্রোটোকল আছে, কিসব বলছে না, এইটা মমতা পারে। এই সুরজিৎ পুরকাস্ত এটা রবীন্দ্রসঙ্গীত গাতো, সুরজিৎ কিন্তু রাগ করে রে, শুনতে খুব খারাপ লাগে। এটা কিন্তু মমতা পারে, এটা বুঝতে হবে। কিন্তু এটা একটা ক্যারিশমা। কিন্তু লোক যতই ট্রোল করুক আর খিল্লি করুক আর যাই করুক, দিনের সাথে ভোটটা আসে। যেমন তিলোত্তমার টোটাল যে ঘটনা, পলিটিক্যাল লাভ কার হয়েছে, বিজেপির হয়নি, সিপিএম হয়নি, লাভ হয়েছে তৃণমূলের। চ্যালেঞ্জ করে বলছে, হাইজ্যাক করেছে তৃণমূল। গ্রামের আম জনগণগুলো, ও দিদি কি ভালো ফাঁসিটা চেয়েছে, অন্তত এরা ফাঁসিও চাইছে না। গ্রামের লোক অত বোঝে না, অত কিছু ভাবে না, একটা লোকের ফাঁসি হবে না, অন্তত সঞ্জয়ের ফাঁসিটাও। দিদি কত প্রতিবাদী, ওফ মহান রে, ধর্ষণ করে খুন দিদি মানতে পারেনি, বিজয় মেনে নিতে পেরেছে। ওই তোমার মাথায় উকুন হোক ডাক্তারও মেনে নিতে পেরেছে, দিদি মানেনি। দিদি উদার, তার বাম্মা পর্যন্ত মেনে নিতে পেরেছে, দিদি তার ঊর্ধ্বে। দিদি তার চেয়ে বেশি তিলোত্তমা আপন। পুরো সিনারিওটা ফেক সিনারিও, ফ্লপ আন্দোলন। দিদি এমন কায়দা মেরেছে, আন্দোলনটা ফ্লপ হয়ে গেছে। একটা লোকের জন্মদিন করে এইভাবে, কত ধর্ষিতা আছে মারা গেছে, তাদের কারো জন্মদিনকে মনে রেখেছে? কে ধর্ষণ কি আলাদা নাকি? এই ধর্ষণে যন্ত্রণা বেশি, ওই ধর্ষণে যন্ত্রণা কম, এই মৃত্যুতে যন্ত্রণা বেশি, ওই মৃত্যুতে যন্ত্রণা কম। এরকম দুনিয়া দেখা যায়। নিউ টাউনে 8-এর বাচ্চাকে যে মেরেছে, একে যখন ধর্ষণ করছিল 6 জন মিলে, এইটাতে বেশি লাগেনি। তারপরে যখন দড়ি দিয়ে গলাটা টিপে মেরে দিল, তেমন কষ্ট হয়নি। এই জন্মদিন কোনটা জানার দরকার নেই, ওখানে মিছিল মিটিং করার দরকার নেই। নিউ টাউনে জঙ্গলে মানুষ থাকে। আমাদের আরজি করে মৃত্যু, মহান মৃত্যু। রাজীব বিশ্বাস পুরুষ মরলে হবে না, নারী মরতে হবে। কী পরিমাণ বীর্য পাওয়া গেছে, তাড়িয়ে তাড়িয়ে মন দিয়ে দেখতে হবে বঙ্গ সংস্কৃতি। পাগলামি তো সীমা আছে। তবে তোমার মাথায় কোনো ঢোল বাজাতে হবে। আলিপুরদুয়ারে 3টে বাচ্চা ধর্ষণ হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার নয়। অমিত শাহ কেন আসেনি? অমিত শাহ আলিপুরদুয়ারে যাবে না ওই বাচ্চাদের কাছে, যে 3টে শিশুকে ধর্ষণ করে জ্বালিয়ে দিয়েছে, ওটা কোনো ব্যাপার নয়। আলিপুরদুয়ারে, জয়নগরটা ব্যাপার নয়, ফারাক্কাটা ব্যাপার নয়, ওই মাটিকাড়াটা ব্যাপার নয়, নিউ টাউনটা ব্যাপার নয়, শিলিগুড়িটা ব্যাপার নয়। প্রচণ্ড পরিমাণ খুন ধর্ষণ বেড়ে গেছে এই তিলোত্তমা আন্দোলনের পর। কুফল, তিলোত্তমা আন্দোলনের কুফল কি? ধর্ষণ খুন বেড়ে যাও, কুফল আরও বেড়ে গেছে। এবং তিলোত্তমা আন্দোলনে যুক্ত লোকেরা রেপ করেছে, যুক্তরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ওই তার সঙ্গী যারা তিলোত্তমা আন্দোলনে ওই ওয়ান জাস্টিস করেছে, তারা অশ্লীলতারি করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবর। যারা স্বপ্নদীপকে হত্যা করেছিল, সেই কালপিট যাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি, তারা ওই ওয়ান জাস্টিসে বলে যাদবপুরে নেতৃত্ব দিয়েছে। মানে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে কোনো সময় বিরোধী হয়েছে দেখতে হবে, উল্টো বলছে। এবং এরা সবাই তৃণমূলকে ভোট দেবে। তোমার মাথায় উকুন হোক, কার মাথায় উকুন হওয়ার কথা? কনস্টেবলের মাথায় না মমতা ব্যানার্জির মাথায়? আগে ঠিক করতে হবে। তো মমতা ব্যানার্জির মাথায় ওই মাহাতোরা কিছু উকুন ধরে নিয়ে দিয়ে আসতে পারত তো,
মুখে না বলে কাজে করে আসতে পারতো, কার মতো করে আগে মাহাতোকে বলতে হবে ওই গরিব অসহায় কনস্টেবল যারা কলকাতার রাস্তায় পড়ে থাকে দিনা রোদে জ্বলে পুরো ছাড়কার হয়, ঠিকমতো বেতন পায় না, সামান্য বেতন পায়, তার মাথায় উকুর করে দিয়ে লাভটা কি? পুলিশ মন্ত্রীর নাম কি ওই কনস্টেবল না সুমিত? তুমি কে পুলিশ মন্ত্রী কে? আর আস্তে করে চেটে যাও তো চটিটা তো দেখো না কিনে ভালো করে চাটলে চটি হয়ে যাবে। কার চটি চাইবে? কে চাইবে? তোমরা কি চটি চাইতো না? তোরা তো ভোট দেবো কদিন পারে। এই লোকগুলো কাকে ভোট দেবে? বিজেপিকে ভোট দেবে না কংগ্রেসকে সিপিএমকে ভোট দেবে? দেখি রাজ্য উত্তাল হয়, রাজ্য নাকি বিরাট উত্তাল হয়ে গেছে, কটা ভোট দেয় দেখি? কিচ্ছু দেবে না, দিদিকে ভোট দেবে, কিচ্ছু হবে না। আমি পরিষ্কার বলছি দিল্লির কোনো এফেক্ট এখানে পড়বে না। কিন্তু নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী বলছে আর মাত্র 3% ভোট পেলেই সরকার বদল সম্ভব। হিন্দু ভোটের কথা বললেন, এই তো 39 হয়েই গেছে, আর 3% ভোটের হলে তো হয়ে যায়। 3% কমে যাবে না এটা ভাবুন না। 3% হয়ে গেলে না 3% কমে যাবে না তো, আমি উল্টো বলছি তো। নরেন্দ্র মোদী বলেছিল পূর্বোদয়, উনি সূর্যোদয় ভেবেছিলেন, পূর্বে দিকে সূর্যোদয়। পূর্বোদয় বলতে কোনটা? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তাই তো? বাকি যেটা উড়িষ্যা, বিহার, আসাম মোটামুটি কন্ট্রোলে ঠিকঠাক, শুধু ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে 35% মুসলমান, তাদের মধ্যে উদয় হতে হবে, পূর্বোদয় হলে তাদের মধ্যে সূর্যোদয় হতে হবে। তো 35% বাদ দিয়ে দিলেন। মমতা ক% লাগবে ভাই? হিন্দু ভোট ক% লাগবে? মাত্র 10%-এর মধ্যে, তাহলে তো 35 হয়ে গেল নাকি? 35 তো তার ব্যাংকে রয়েছে। হ্যাঁ 35 ছড়িয়ে ছিটিয়ে যেত, ছড়িয়ে যাচ্ছিল কিছু কিছু, তাহলে একটু লাভ ছিল। কিছুটা কংগ্রেসের মধ্যে, কী করে কিছুটা সিপিএমের মধ্যে, কিছুটা আইএসএফের মধ্যে বা নির্দলের মধ্যে, ভুল করে বিজেপির মধ্যে না। বিজেপি তো মুসলমান ভোট চায় না, দিল্লিতে চেয়েছিল, তাই বিজেপি নরম হিন্দুত্বের প্রতিবাদ করেছিল। এখানে উল্টো কেস, এখানে বিরাট দায়িত্ব নিয়ে মমতার দিকে ভোটগুলোকে ঠিক করে দেওয়া হলো। এই মুসলমান ভোট মমতার দিকে সব যাবে না, 35% ভোটটা আবার কারো 1-2% এদিক ওদিকে যাবে না। বিজেপি বিরাট দায়িত্ব, টোটাল ভোটটা মমতার দিকে থাকবে। তাই কিছু অমৃত বাণী বলা হলো, সবকা সাথ সবকা বিকাশ। নো, ইংরেজিরা কিন্তু নোটা জানে, সবকা সাথ সবকা বিকাশ হবে না, যারা ভোট দেয়নি তাদের বিকাশ আমরা করবো না। কী কথা রে ভাই! তাই তিলোত্তমার জন্মদিন করছে, যে তিলোত্তমার বাবা মা চুপ ছিল, নীরব ছিল, যখন ওই জুনিয়র ডাক্তারদের বিরাট টিম বামেরা তারা অগ্নিমিত্রা পালকে তাড়িয়েছিল, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ভাগ করেছিল। তারপরে এখন দেখতে দিনকাল খারাপ, শুভেন্দু অধিকারীর কাছে গেছে, আবার গেছে তহা সিদ্দিকীদের বন্ধু আত্মীয় ওই নওশাদ সিদ্দিকীর কাছে, মানে এই দিকটা আর ওই দিকটা, দুদিকটা, ওইদিকে মৌলানা মৌলভী দাড়িটাড়ি আমাদের মতো লোকের কাছে না, তাদের কাছে গেছে। তো অভিজিৎ গাঙ্গুলিকে অসম্মান করার পরে যাচ্ছে কার কাছে? শুভেন্দু অধিকারীর কাছে, মানে বাবা মাদের হাল দেখুন আর কি। কেন মোহন ভাগবতের কাছে গিয়েও, মোহন ভাগবত এবার হিন্দুত্ববাদীর কাছে যাবে। আচ্ছা মোল্লাদের কাছে, ইমাম মৌলানার কাছে আসবে না? ওটা বাকি আছে নাকি? আমি তিলোত্তমার বাম্মাকে বলি, মোহন ভাগবতের কাছে গেছেন, তাহলে জাস্টিস গাঙ্গুলি কী দোষ করেছিল? আপনি বলবেন আমি তো তাড়াইনি। আপনাদের বিরাট টিম, যাদের জন্য আপনার সাহস, আপনারা তো ভয় পেয়েছিলেন প্রথমে, বিপুল ভয়, বাবারি, যেই পুলিশ বললো এক্ষুনি পুড়িয়ে দেবো, আপনারা কাগজে সই করে দিন, সঙ্গে সঙ্গে আপনারা সই করে দিলেন, সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিলেন, কাঁপতে। তারপরে বিরাট সাহস হয়ে গেল, আর টাকা নিচ্ছেন না। তখন টাকা নেওয়ার কথা ভেবেছিলেন, এখন আর টাকা নিচ্ছে না। 17 লাখও চলবে না। 17 লাখ নেবেন কেন? কারণ এদের কাছে তো কয়েক কোটি টাকা আছে, এই মাহাতোরা তুলেছে, তা কয়েক কোটি টাকা। 17 লাখ নেবেন কেন আপনি? কয়েক কোটি টাকা নেবেন আপনি। তারপরে মনে সাহস চুকে গেল, আমরা নেব না, খুব সাহসী। তো ওই কন্ট্রোল যারা করছিল, সেই জুনিয়র ডাক্তারদের টিম যখন অভিজিৎ গাঙ্গুলিকে তাড়ালো, অগ্নিমিত্রা পাল ওদের ওইটাতেই যাচ্ছিল, যা ঢুকেছে, বের করে বেরো। আপনি তো একটা প্রতিবাদ করেননি, কেন করেননি? আগে উত্তর দিন। যে সব রাজনৈতিক দলের লোকেরা আসুক না, আমার মেয়ে মারা গেছে, কংগ্রেস আসবে, সিপিএম আসবে, তৃণমূল আসবে, আইএসএফ আসবে, আমলোক আসবে, মাসুম আক্তার যাবে, সুমিত যাবে, সবাই যাবে। শুধু লেফটিস্টরা যাবে কেন? তারা তো পার্টি করার জন্য এখন আছে, তারা ফ্লপ হয়ে গেছে, পার্টি করতে গিয়ে হয়নি, ধরা পড়ে গেছে। তাদের নাইয়া ফাইয়া আছে, সে নাইয়া এমএবিএস এমএস হয়নি, এমএস হয়ে গেছে, চিটিংবাজ। একটা লোক যে সৎ হয়েছে, সর্বত্র সৎ হবে তো। আমি বিরাট সমাজকর্মী, আমি ঘরে চুরি করি, তাহলে আমি সৎ? আমি সমাজকর্মী হতে পারি? আগে উত্তর দিন। আগে তো আমাকে ব্যক্তি মানুষ সৎ হতে হবে, তবে তো আমি ভালো সততার কাজ করবো। বুদ্ধি কী বলে? তো
তো তখন আপনারা নীরব ছিলেন না, বলুন তো, আপনারা প্রতিবাদ করতে পারতেন তো যে অভিজিৎ গাঙ্গুলিকে এভাবে অসম্মান করা ঠিক হয়নি। এখন এবার দেখছেন দিনকাল খারাপ, আপনাদের নিয়ে তো সন্দেহ হয়, আপনাদের অ্যাডারে তুলতে হবে না আর কি। এখন আপনারা বলছেন না, আর ওই তোমার মাথায় উকুনকের দিকে নেই। এবার আমরা শুভেন্দু অধিকারী, ভায়া শুভেন্দু অধিকারী, মোহন ভাগবতজি, মোহন ভাগবত যাও বলে আশীর্বাদ করবেন আপনাদের, সঙ্গে সঙ্গে জাস্টিস হয়ে যাবে। এবার মোল্লা দেখা যাবে, মোল্লারা ছাড়বে কেন? এবার চার্জে পাদ্রীরা ছাড়বে কেন? আমি ধরছি কথা কথা। মোহন ভাগবত যে নমস্য ব্যক্তি, ঠিক আছে, ভালো, না আমি আমার বক্তব্য তাহলে কী ব্যাপারটা, চাইটা কি সেলিব্রিটি হও নাকি? এবার আমি বলি মুসলমান ভোট 35% নেব না, সংখ্যালঘু মোর্চা চাই না। আর যদিও সংখ্যালঘু মোর্চা থাকে সেখানে কিন্তু মুসলমান লোক প্রেসিডেন্ট হবে না। পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের মধ্যে 98 থেকে 99% হচ্ছে মুসলমান, পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু। 97 কেউ তর্কের খাতিরে বলতে পারে, আমাকে দেখতে হবে সেটা। 2-3% মাত্র অন্য সংখ্যালঘু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য। তো বিজেপি একটা বড় দল, সর্বভারতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বড় দল নাকি, তাদের পশ্চিমবঙ্গ শাখা, তাদের মাইনরিটি মোর্চা, সেই মোর্চায় 98% সংখ্যালঘু যারা, তাদের মধ্যে থেকে প্রেসিডেন্ট খুঁজে পেল না, ওই 2% থেকে পেল। মুসলমানরা নেবে? সংখ্যালঘু মোর্চা নো, চাই না। আবার যদি এস হয় তবুও খ্রিস্টান যাবে, মোল্লা যাবে না। কি ঘৃণা রে ভাই, কি উপেক্ষা রে ভাই। সবকা সাথ সবকা বিকাশ হবে না, আমাকে ভোট দেয়নি তাদের উন্নয়ন করবো কেন, এটা বলতে পারে? বরঞ্চ উল্টো বলতে পারত যে মুসলমানদের জন্য কেন্দ্র সরকারের যে প্রজেক্টগুলো আছে, সেই প্রজেক্টের খবর বিজেপি নেতারা নাম পর্যন্ত জানে না, মাসুম আক্তার জানে। নয়া সেবেরা, হ্যাঁ, নই রশ্মি, পড়ো ও কামাও, এরকম অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টের টাকা পশ্চিমবঙ্গে এসছে, সেই টাকার হদিস মুসলমানরা পায়নি, সংখ্যালঘুরা পায়নি। বিজেপি বলবে যে আমাদের দেওয়া টাকায় মুসলমানদের, সংখ্যালঘুদের উন্নয়ন রাজ্য সরকার করছে না, তারা কিন্তু জানতে হবে। কোনো দিন এই আওয়াজ তুলেনি। ওয়াকআপ লুট হচ্ছে, এখন তো ওয়াকআপ বিল নিয়ে অনেক আপত্তি বিপত্তি থাকতে পারে, কিন্তু ওয়াকআপ লুটের বিরুদ্ধে তো বিজেপি আওয়াজ করতে পারতো। একদিকে দ্বিপাক্ষী হতো, একদিকে শাসক দলের চোরদের ধরা যেত, দুই হচ্ছে মুসলমানদের কাছে বার্তা দেওয়া যেত আমি আপনাদেরও বন্ধু, দেওয়া যেত না। এসব বোঝেই না, নো, এরা এটাকে তো ভালো, নো বাবারে, রাষ্ট্রবাদী মুসলমান নো, চাই না। শাহজাহানের মতো মুসলমান চাই, পয়সা নিয়ে আমার মুসলমান। মন্ত্রী হতে গেলে পয়সা দিতে হয়, জানো তো, আরাবুলের পয়সা আছে। রাষ্ট্রবাদী চলবে না তো, দেশ মাকে ভালোবাসে মুসলমান চলবে না, কাজী মাসুম তো একদম চলবে না, অযোগ্য কোথাকার। ওই জন্য মুসলমানদের মধ্যে একটা এমপি খুঁজে পাওয়া যায় না গোটা ভারতবর্ষে। একজনকে দিয়েছে কেরালার দিকে, সেখানে 3rd 4th হয়েছে আর কি, নেই, কাউকে পাওয়া যাচ্ছে না, কেউ ভোটে দাঁড়াবে না। একটা মোল্লাকে দিয়েছে, ওটা দেওয়া কি না দেওয়া কি। পশ্চিমবঙ্গে বিধানসভায় দিয়েছিল একটাকে, তাকে মুসলমান সমাজ মুসলমান মনেই করে না, এবং এমন জায়গায় যারা নিশ্চিত করে হারে, ওটা না দেওয়ারই সামিল। একটাও নেই। ভারতবর্ষ খুঁজে বেরিয়ে আছে, মানে ভারতবর্ষ খুঁজিয়া বেড়াই আছি, একটিও রাষ্ট্রবাদী মুসলমান পাই নাই, একটিও নেই। কেন রাষ্ট্রবাদী মুসলমান চাই নাই, আমার শাহজাহান দরকার। তাই দেখে কিছু মুসলমান ঘোর ঘোর করে, তারা সব চোর, চিটিংবাজ ছাচোর। এবারে চোর 2-1 হয়তো ব্যতিক্রম হতে পারে, আমি বলতে পারবো না। চোর, চিটিংবাজ, ছাচোর, পকেটবার, কিচ্ছু না, তারা ঘুরে ঘোর ঘোর করে বিজেপি দপ্তরে, সব এজেন্টে নিয়ে যায়, কোথায় কি চুরি করে চাওয়ারি করবে। এখানেও চোর, আমিও চোর, চোরে চোরে বাঁচত ভাই। তাহলে 35% মুসলমান এই কথা বললে হলোটা কি? মুসলমানও বুঝলো, ওরে বাবা এ তো খাতারনাক, এরা ক্ষমতা আসলে মুশকিল হয়ে যাবে, তাই বাবা দরকার নেই, সিপিএমকে ভোট দিয়ে দরকার নেই, কংগ্রেসকেও দিই, আইএসএফ কিচ্ছু করতে পারবে না, সব তৃণমূলকে দিই, দিদিকে দিই, দিদি একমাত্র কথা, মাথায় কাপড় দিয়ে বসে যাবে, ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা আপনি বলে দেবে, ওটাই যথেষ্ট। আমাদের চাকরি বাকরি, খাওয়া দাওয়া হোক আর না হোক, আমাদের শিক্ষা দীক্ষা হোক আর না হোক, আমরা প্রাণে অন্তত কেটে দেবেন অন্তত। বিজেপি তো কেটে দেবে বলছি না, কিন্তু ভয় ধরিয়ে দেওয়া হয়েছে। সে মনে পড়ে সিএ মুসলমানদের মধ্যে থেকে আতঙ্ক দূর করেছে কে? বিজেপি কোনো নেতা না, কাজী মাসুম আক্তাররা। দিনের পর দিন প্রচার চালিয়ে যে সিএ দ্বারা মুসলমানদের ভারত থেকে বিতাড়ন করা যাবে না, এটা মিথ্যাচার, এটা রাজনীতিক দেউলিয়াপনা, মুসলমানদের বিভ্রান্ত করা হচ্ছে, এটা মাসুম আক্তাররা বলেছে। বিজেপি বোঝেই না কীভাবে মানুষ মুসলমানদের কাছে যেতে হবে, জানি না,
তাই বিজেপি মুসলমানরা কি দেখছে, তাদেরকে কোনোভাবে মর্যাদা দেবে না এরা সব। দেখা যাচ্ছে তো এমপি নেই, এমএলএ নেই, এমনকি সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্টও একজন খ্রিস্টান, মুসলমান নেই। এত ঘৃণা উপেক্ষা। তো মুসলমানরা যাবে কেন, ভোট দেবে কেন, উত্তর দিন তো। मुसलमान तुम्हारे साथ क्यों जाएगा अगर तुम इतना नफरत करेगा तो। और हिंदू तुम एक हो, মোল্লারা দেখলো নি বাবা, দিল্লিতে বলেছে হিন্দু তুমি এক হও, বলেছে? বুঝতে পারেনি, প্রচারে ছিল না এটা। পশ্চিমবঙ্গে 35% মুসলমান দেখছে হিন্দু তুমি এক হও যখন বলছে, তখন মোল্লা আমি এক হই। তো মোল্লা এক হয়ে তো একটা ছাতায় থাকবো নাকি অনেক দিকে থাকবো? ওই তৃণমূল হচ্ছে ছাতা। অর্থাৎ বিজেপি দায়িত্ব সহকারে সমস্ত মুসলমান ভোটটা 35%, একদম পয়েন্ট সামথিং নয়, সবটা তৃণমূলে দিয়ে দিয়েছে। এবার বলছে 26 ইলেকশনে জিতবো। অর্থাৎ 35% ওখানে চলে গেছে কোথায়? তৃণমূলে। বাকি মমতা ব্যানার্জি দরকার মাত্র 10%, বাকি রইল 65%। তাহলে 65-র মধ্যে বিজেপিকে পেতে হবে কত? 45 থেকে 50%, 65-র মধ্যে। আর তৃণমূলকে পেতে হবে 10%। কোনটা সহজ? এবার বলে সব হিন্দুরা একদম জয় শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়ে। আরে পাগল কোথাকার! 34 বছর ধরে পশ্চিমবঙ্গে বামেরা ছিল। বামেরা নাস্তিক্যবাদে বিশ্বাস করে আদর্শগতভাবে। একটা অংশের হিন্দু আছে যারা হিন্দু ধর্মের কোনো সংস্কৃতি ধর্মাচরণ কিচ্ছু পারে না, তেন জয় শ্রীরাম বলে টিকবে? তারা জীবনে ভোট দেবে না। 34 বছর ধরে একটা ট্রেডিশন রয়েছে পশ্চিমবঙ্গে। এইটুকু বোঝার ক্ষমতা দিল্লির লোকে না থাকতে পারে। বঙ্গ বিজেপি আছে চা বিস্কুট দিয়ে কী খায় বলুন তো, কী আলোচনা করে বলুন তো? সুনীল বানসাল আর সব কী সেল ফেল আছে না, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য বসে গেল মিটিং করছে। মিটিং হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ভাবতে হবে হিন্দু ভোট 5% বাড়িয়ে দিতে হবে। এরই হিন্দু ভোট 5% বাড়িয়ে দেবে কেন? দেবে হিন্দু ভোট দেবে কেন? হিন্দু কে আনবে? 5%টা কে আনবে? নেতাগুলো আনবে? সুনীল বানসাল আনবে তো কর্মীরা তো বসে গেছে সব। কর্মীগুলো বসে গেল কেন এটা দেখতে হবে তো। কর্মীগুলো এই যেমন 2024 সালে 12টা আসন পাবে, এটা বেশি পেয়েছে। আমি একটু কম বলেছিলাম, 10টা বলেছিলাম, কিন্তু খোদ তৃণমূলও জানতে বেশি পাবে। মাসুম আক্তার তো তৃণমূল, আমি যেটা জানি তৃণমূল সেটা জানে না। আমি 10টা বলেছি, সর্বোচ্চ 10টা পাবে। সবাই বাবা গাল দিচ্ছিল আমার সব কাছে, কিন্তু 2টো পেয়ে গেছে, 2টো বাড়তি পেয়েছে। ওই একটা 5,000 ভোটে পেয়ে জিতেছে, ওই সৌমিত্র আর একটা 10-15 হাজার টাকা জিতেছে। ওটাকে জেতা বলে না, 10টি হওয়ার কথা ছিল। কেউ বিশ্বাস করতে পারেনি, কারণ বিজেপি দলটা চায়নি নরেন্দ্র মোদী সিট পাক। বিজেপি দলটা চায়নি পশ্চিমবঙ্গে, জানেন না? এটাই হওয়ার কথা। কারণ বসে গেছে, কর্মীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে সব। বস নরেন্দ্র মোদীকে হারা। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর শত্রু তৃণমূল নয়, নরেন্দ্র মোদীর শত্রু বঙ্গ বিজেপি। নরেন্দ্র মোদী কিন্তু ঠিক জানে না। চা খেতে এসছে, চা খেলো, ঘুরলো, সবাই পায়ে পড়ে গেল, সবাই একদম ধর্ম করে মোহন বাগবাজি এখন সব পায়ে পড়ে যাচ্ছে লাইন ধরে। মোহন বাগবাজ জানে কিন্তু চিটিংবাজ, জানে কিন্তু এত পায়ে পড়ছে কেন, এগুলো ভণ্ড জানে। মোহন বাগবাজির জ্ঞানটা আছে, নরেন্দ্র মোদী ভালো করে জানা উচিত। আর অমিত শাহ আসছে, ও জিতে একদম বাংলাকে কে যেন ধরতে পারে, শোকজ করতে পারে। এতগুলো মিথ্যে কথা কেন বলছিস এটা বলতো? একদম 33টা পেজে বলেছিল না, ধরে তো চাপকাতে পারে ধরে। এই মিথ্যে কথা বলেছি কেন? তো মাসুম আক্তার বুঝতে পারে 10টা বলে, আর তোরা 33টা বলে কেন উত্তর দে? হ্যাঁ, এই অমিত শাহের আমাদের মতো লোকের কাছ থেকে শিক্ষিত হতে আসা দরকার, আমাদের মতো লোকের কাছে। আর কাদের কাছে? কর্মীদের কাছে, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে। কর্মীরা ঠিক জানে কিন্তু ঠিক হালটা কি। বুথ কমিটি গঠন করতে পারে, গোটা রাজ্যে বুথ তৈরি করতে পারে, বুথ কমিটি হয়নি। বুথ কমিটি গঠন হবে তো তাই করতে পারি না। বিরাট অংশে এই লোকসভা ইলেকশনে বুথ কমিটি তৈরি করতে পারেনি, নেই, লোক নেই। কেন যাবে বলুন তো মার খেতে? নেতাগুলো করে কমে খাবে, ধান্দাবাজি করবে, তলায় টাকা পর্যন্ত দেবে না, কেন্দ্র সরকার পাঠানো টাকাটা ওইটুকু দেবে না, কেন কাজ করবে বলুন তো? আমি বলুন না, বুথগুলোকে 20,000 টাকা জায়গায় 10-12,000 টাকা দিয়ে ছাটিয়ে দিয়ে বাকিটা পকেটে, এটা কেউ তদন্ত হচ্ছে? কেউ তদন্ত করছে এটা বলুন আগে? যদি বলেন আপনি কী বলছেন, গোটা পশ্চিমবঙ্গে না যত বিজেপি কর্মী সমর্থক সবাই ওকে শ্রদ্ধা করে, গোটা পশ্চিমবঙ্গে বলছে। এদের মধ্যে 4-5টা গ্রুপ আছে, আবার লবি আছে, মানে ক্ষমতায় নেই, লবিটা ঠিক আছে। লবি বুঝি হবে না, সুকান্ত লবি, শুভেন্দু লবি, বয়স শক্তিশালী লবি, কিন্তু হিন্দু তুমি এক হ, বিরাট লবি। তবে অমিতাভ চক্রবর্তী লবি, ওরে বাবা, তার কোনো বসে থাকা খাওয়া কি। আর একটা আছে দিলীপ লবি, দিলীপ ঘোষ লবি, শিব ফেলবে, মাছ ফেলবে।
মাস্টার নন্দী মাস্টার সভাসদ, 4টে লবি, একটা দল 77টা পেলে আমি বিরাট অবাক হব। 30টা পাবে কিরকম সন্দেহ আছে আজকে পর্যন্ত, আজকে ডেট অনুযায়ী যে বিজেপির স্ট্র্যাটেজি। দলটাকে কেউ ভালোবাসে না। বিজেপি রাজ্য অফিসে যারা বসে আছে তারা বিজেপি দলটাকেই ভালোবাসে না। আমি উল্টো বললাম না? বিজেপি দলের জন্য কল্যাণ করেছে কি মমতা ব্যানার্জি, একটার পর একটা দুর্নীতি করে তার লোকজন না। বিজেপি তো অস্ত্র তুলে দিয়েছে, একটা অস্ত্র কাজ করতে পারে। ধরুন যুদ্ধ করতে চান আপনি, ধরুন আপনি যুদ্ধ করতে পারেন, কাছে নেই ঢোল নেই তরল নেই, নিধিরাম সর্দার। তৃণমূল একটার পর একটা অস্ত্র দিয়েছে, বালি চুরি, শিক্ষায় চুরি, কার্ড মানি, আবাস যোজনা, তিলোত্তমা, বোমা গমা হমা দিয়েছে না, শিল্প কারখানা দিয়েছে। দেখা যায় একটা অস্ত্রকে কাজে লাগাতে পারেনি। জানি না বামেরা কী করে, ওরা নকল করে। ইগিরে ভাই মেধা নেই, মেধা মেধা মেধা। অস্ত্র দিয়েছে, অস্ত্র কে দিয়েছে? মমতা ব্যানার্জি দলবল দিয়েছে। আর যদি না দিত, ধরুন শিক্ষা চুরি হয়নি, তাহলে বলতো কি? ধরুন শিক্ষায় কোনো চুরি হয়নি, ধরুন আবাস যোজনায় চুরি হয়নি, ভালো করে শুনুন নাকি, যেগুলোকে ধরা হয়েছে আর কি। ধরুন এই কটা খুন টুন হয়েছে না, ধর্ষণ করেনি, ভালো ছেলে সব, ধর্ষণ টুন করেনি। কোনটা নিয়ে তাহলে বলুন আগে উত্তর দিন, আপনি আগে উত্তর দিন আমাকে। ধরুন কালীঘাটে কাকু আবিষ্কার হয়নি, বলুন। কালীঘাট কাকু তো বিখ্যাত, ওকে না উপমুখ্যমন্ত্রী করলে খুব ভালো মানাবে। কালীঘাটে কাকু হচ্ছে একদম সঠিক লোক, পশ্চিমবঙ্গের যোগ্য দাবিদার। অরবিন্দ কেজরিওয়ালের বিকল্প নেই এখানে, ঠিক আছে? কিচ্ছুটি নেই। ফলে দিল্লি নিয়ে নেচে গিয়ে তো কিচ্ছু হবে না। 35% অলরেডি চলে গেছে। আচ্ছা পরীক্ষা বসে ধরুন, এই আপনি পরীক্ষা বসেছেন আর আপনার ফটোগ্রাফার পরীক্ষা বসেছেন, দুজনই মেধা ধরুন তুল্যমূল্য প্রায় সমান। এবার ওকে দেওয়া হয়েছে প্রশ্নপত্র 65 নম্বরের, ও হচ্ছে গেরুয়া আর আপনি হচ্ছেন সবুজ, মমতা ব্যানার্জি মুসলমান। আপনাকে 100 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। এবার দুজনের মেধা ধরুন মোটামুটি তুল্যমূল্য প্রায় সমান, তুল্যমূল্য। এবারে 65-র মধ্যে পরীক্ষা লিখছে, কিন্তু পড়াশোনা দিয়েছেন করেছে একটু আর কি, 65-র মধ্যে পরীক্ষা দিচ্ছে, আর আপনি 100-র মধ্যে দিচ্ছেন। আপনাকে 100-র মধ্যে কত পেতে হবে? 45 পেতে হবে। কঠিন নয়। ওকে 65-র মধ্যে 45 পেতে হবে, তাহলে কম্পিটিশন হচ্ছে দুজনের। তো 65-র মধ্যে 45 পাওয়া কঠিন না 100-র মধ্যে 45 পাওয়া কঠিন? কোনটা? 65-র মধ্যে 45। এই বিজেপি হচ্ছে 65-র মধ্যে 45, অর্থাৎ 65% হিন্দু ভোট আজকে পশ্চিমবঙ্গে, সেখানের মধ্যে 45 পেতে হবে। সুবিধা দিকে বলছে 5% বাড়ান, 40,000 5 বাড়া। আর মমতা ব্যানার্জি 35 তো পেয়েই গেছে, 100 নম্বর, 65% প্লাস 35%, এই 35টা আগে পেয়ে গেছে, ওটা পকেটের মধ্যে আছে। তাহলে মমতা ব্যানার্জি শুধু 10% হিন্দু ভোট। তো 5% আরও বিজেপিতে যাওয়া সহজ না 10-12% হিন্দু ভোট বিজেপি তৃণমূল পেয়েই আছে, ওটা আরও 2-1% বাড়ানো সহজ? কোনটা? এইটা সহজ বেশি। যেটা কোনো সিনই নেই। যে আসনগুলো পেয়েছে, মাদারিহাট গেছে তো 12 পেয়েছে, মাদারিহাট ছিল না, সব শেষ। ফলে এখন থেকে পড়াশোনা করা শুরু করুন, আর ঔদ্ধত্য বন্ধ রাখো। আর হিন্দু তুমি বাংলাদেশে ওই চিন্ময় প্রভু নিয়ে পাবো, বাংলাদেশ আমাদের 2-1টা মৃতদেহ দেবে, তারপরে রাজনীতি করবো, এটাগুলো কিছু হবে না। বাংলাদেশ কবে সংখ্যালঘুদের 2-4টে মৃতদেহ দেবে রে, তবে তো আমরা বলবো রে চিন্ময় প্রভুকে ধরেছে, আরও কয়েকটা প্রভুকে ধরুক রে, বিনা বিচারে রেখে দিক রে। ভারতবর্ষে 65,000 না 56,000 মানুষ বিনা বিচারে পড়ে আছে জেলে। 56,000 মানুষ বিনা বিচারে, এই চিন্ময় প্রভুর মতো বিনা বিচারে পড়ে আছে। কেউ 16 বছর 17 বছর, কেউ আছে বিনা বিচারে, তাকে রেখে দেওয়ার পর তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী অভিযোগ দেওয়া হয়েছিল, যখন ছাড়া পেল তখন বেকসুর খালাস, তার জীবনের 15টা বছর চলে গেছে। যারা তাকে অন্যায় করে ঢুকিয়েছিল তাদের কারো শাস্তি হয়নি। এই তো ভারতবর্ষ। বাংলাদেশটা নিয়ে বলার আগে এইটা একটু ভাবুন না। এরকম 56,000 চিন্ময় প্রভু ভারত আছে, ওটা অন্যায় হচ্ছে। চিন্ময় প্রভুর সাথে যেটা হচ্ছে ওটা অন্যায়, তার তীব্র বিরোধিতা করে বারে বলেছি। ওইটা নিয়ে ডিভিডেন্ড খুঁজে লাভ নেই, ওটা অন্যায়, ওটা পাপ, ওটা প্রতিবেশী রাষ্ট্রে পাপ।